জনাব রাজিকুজ্জামান রতন, যদি ওই বিষয়ে কিছু বলার থাকে দু এক লাইন বলতে পারেন, না হলে জোটের আলোচনা আমরা একটু একটু করে যেতে চাই, যদি হেলাল ভাইয়ের প্রসঙ্গে কিছু। হ্যাঁ, একটা হলো যে কোনো অভ্যুত্থানের পরে বলি বা যে কোনো বড় আন্দোলনের পরে একটা নতুন ফেজ আসে। কারণ আন্দোলনটা কখনো ঝড়ের মতো, ঝড় দীর্ঘস্থায়ী হয় না। একটা ক্ষণস্থায়ী ঝড়ে পুরনো কিছুকে লণ্ডভণ্ড করে দেয়, তারপরে আবার পরিবেশ আসে, সময় আসে নতুন করে সাজানোর। তাহলে অভ্যুত্থান একটা লণ্ডভণ্ড করে দিয়েছে আগের সিস্টেমটাকে, এখন সময় এসেছে নতুন করে সাজানোর। এখন সাজানোর সময়টাকে আপনি যত প্রলম্বিত করবেন, মানুষ তখন বলবে কী ব্যাপার, এলোমেলো হলো কিন্তু সাজানো তো হলো, ভ্যাকুয়াম তৈরি হবে। ভ্যাকুয়াম তৈরি হলো। এই ভ্যাকুয়ামের মধ্যে নানা ধরনের প্রবণতা তৈরি হয়। কত ধরনের হিরোর যে আবির্ভাব হয়, যারা কোনোদিন মিছিলের সামনে ছিল না, মাঝখানে ছিল না, পিছনে ছিল না, তারা হঠাৎ করে মানে মিছিলের নেতৃত্বদানকারী লোক হিসেবে বিবেচিত হয়। এটাকে স্বাধীনতা যুদ্ধের সময় শেষের দিকে এটা অনেকে বলতেন মুক্তিযোদ্ধারা, যে আমাদের একটা ডিভিশন ছিল মুক্তিযুদ্ধে, সেটা হলো 16 ডিভিশন। সেটা হলো যেদিন দেশটা স্বাধীন হয়ে গেল সেই দিন তারা অনেকে মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। তার আগে কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনার কোন সেক্টরে যুদ্ধ করেছেন, তখন বলতে পারে না, কিন্তু সে আবার মুক্তিযোদ্ধা। তা আমাদেরও এখানে এইরকম হয়, যে কোনো একটা অভ্যুত্থানের পরে কিংবা যে কোনো একটা আন্দোলনের পরে আন্দোলনের সুফল আত্মসাৎ করবার জন্য একদল মানুষ দাঁড়িয়ে যায়। এরা চায় অরাজকতার কালটা দীর্ঘায়িত হোক, অরাজকতার সময়টা যত দীর্ঘায়িত হবে। এরা আসলে কারা? মানে আরেকটু পরিষ্কার করে যদি বলেন। এদের মধ্যে এরার মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। তারা সব সময় সম্ভাব্য ক্ষমতাসীনদের আশেপাশে থাকতে চায়। যে কারণে দেখবেন ওরা বিএনপির আশেপাশে থাকছে, কারণ সম্ভাব্য ক্ষমতাসীন। ওরা কিন্তু বাসদের আশেপাশে আসবে না, কারণ বাসদের কাছ থেকে ওই শেল্টারটা তারা পাবে না। ওরা এখন জামাতের আশেপাশে থাকতে চায়। এবং একটা জিনিস আমরা তো শুনেছি, বিএনপির নেতারাও বলেছেন যে আমরা আছি বাজার এবং টার্মিনাল দখল করতে, আর কেউ কেউ আছে, বা জামাতের কথাই তারা নির্দিষ্ট করেছে, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় দখল করতে। তো এইরকম করে নানা ধরনের ভাগ বাটোয়ারার বিষয় আছে। এবং আমাদের উপদেষ্টা একজন বললেন যে অভ্যুত্থানের পরে নানাভাবে বিশ্ববিদ্যালয় এগুলোর ব্যাপারে তদবির হয়েছে। এখন যদি তাকে জিজ্ঞেস করে আপনারা একদিন কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাহলে আপনারা কেন তদবির অনুযায়ী আপনারা ব্যাংক দিলেন, কেন আপনারা তদবির অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি দিলেন? তাহলে আপনি একসময় না স্লোগান তুলেছিলেন মেধা না কোটা, একদম মূল স্পিরিটের তো বিরুদ্ধে, আপনি তো স্পিরিটের জুলাই স্পিরিটের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। যেমন করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অনেকে ব্যবসার পণ্য হিসেবে কাজে লাগিয়েছে, এমনকি জুলাই চেতনাকেও অনেকে সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করলো। এই জিনিসগুলো প্রলম্বিত হয় যদি একটা নির্বাচনী ব্যবস্থা না থাকে। অনেকে আমাদেরকে বলে আচ্ছা বাসদ আপনারা নির্বাচিত হলে কি ক্ষমতা যাবেন? আমাদের দ্যাটস ডিফারেন্ট কোশ্চেন। আমি ক্ষমতায় যেতেও পারি, নাও যেতে পারি, এবং আপনারা আমাদের দলের অবয়ব দেখে মনে করবেন যে আপনারা ক্ষমতা যাবেন না, কিন্তু তাহলে আপনারা কেন নির্বাচন চাইছেন? আমরা নির্বাচন চাইছি একটা মানে রেস্টোরেশন অফ সিস্টেম, একটা সিস্টেমের জন্য ধারাবাহিকতা। কোন সিস্টেম? মানে সেটি এক্সিস্টিং সিস্টেম দীর্ঘ বছর চলেছে? না, সেটা না। আর সেটা পরিবর্তনের তাহলে উপায়টা কি? আপনি যদি একটা গণতান্ত্রিক সিস্টেম বলেন, আগে তো গণতান্ত্রিক সিস্টেমটা ছিল না, সে কারণে তো রেস্টোরেশনের কথা আসছে, যে গণতন্ত্রের রেস্টোরেশন চাই। ছিল না, রেস্টোরেশন করতে গেলে কি ডিসকাশন দরকার আছে না? হ্যাঁ আছে। আর আমরা যদি রেস্টোরেশনের পরিবর্তে রেভলিউশন চাইতাম, যদি এই বিপ্লবটাকে অভ্যুত্থানটাকে আমরা বিপ্লব বলতাম, তাহলে এই আলোচনার প্রশ্নই উঠতো না। যেহেতু এটা একটা অভ্যুত্থান, তার মানে প্রচলিত ব্যবস্থাটা কিন্তু অক্ষুণ্ণ থাকছে। প্রচলিত ব্যবস্থার মধ্যে অরাজকতা যেগুলো ছিল, দুর্নীতি যেগুলো ছিল, অপশাসন যেগুলো ছিল, সেগুলোকে রিয়েরাইট করতেছে। এরা কেউই কিন্তু বলছে না যে প্রচলিত ব্যবস্থাটাই বাজে ছিল, এরকম কেউ বলছে না। ফলে আমরা সেই জায়গায় থাকতে চাই। আমরা যদি বাসদের কথা বলেন যে বাসদ কী চায়, বাসদ একটা বিপ্লব চায়। সেই বিপ্লব আমরা করতে পারি নাই, এই জন্য যেটা করতে পারি নাই সেটা নিয়ে বাগাড়ম্বর করে লাভ নাই। কিন্তু যেটা হয়েছে সেটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষ উত্থিত হয়েছিল, কি দুঃশাসনের বিরুদ্ধে উত্থিত হয়েছিল, তাহলে দুঃশাসনটা দূর করতে হবে। তো এই জায়গাটায় আসতে গেলে একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করতে গেলে নির্বাচন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে জনগণের কাছে জবাবদিহি থাকে, যে পদ্ধতিতে আমি যদি আপনাকে পছন্দ না করি, পরের বার নির্বাচনে আমি আপনাকে পাল্টেও ফেলতে পারি। যে কারণে যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতাটা দীর্ঘায়িত করতে চান, তারা নির্বাচনকে সবসময় ম্যানিপুলেট করতে চান। যে কারণে দেখবেন ক্ষমতায় থেকে নির্বাচন করার আগ্রহ সবার থাকে। কিন্তু যে কথাটা আসলো যে প্রচলিত যে ব্যবস্থা, সেটিতে আসলে এই ম্যানিপুলেশন করার ক্ষমতা ছিল, যে কারণে পরিবর্তনটা দরকার। মানে খুব সহজ করে সেই কারণে তো একটা লম্বা আলোচনা, এই ক্ষমতা। কিন্তু আলোচনার মধ্যে সেই বিষয়গুলো কিন্তু ছিল না তেমন। আচ্ছা, আলোচনার মধ্যে ছিল পুলিশ কেন নির্বাচনের সময়
কোনো ক্ষমতাসীন দলের পারপাস সার্ভ করবে। পুলিশ সংস্কারের বিষয়টা খুব আলোচনা এসছে, আসে নাই। প্রশাসন কেন নির্বাচনের সময় সে একটা কখনো কখনো ক্ষমতাসীন দলকে জিতিয়ে দেওয়ার ভূমিকা পালন করবে, সেটা কি আলোচনা এসছে? তাহলে আমি যদি বলি নির্বাচনের ক্ষেত্রে এক্সিস্টিং সিস্টেমে কিন্তু তা নাই, না, কিন্তু সেটার অপব্যবহার হয়েছে। হয়েছে। তাহলে যদি বুঝতাম যে নির্বাচনের সময় কি লাগে, টাকা, পেশি শক্তি এবং ম্যানিপুলেশন, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এই 3M যদি বলি, তাহলে টাকাওয়ালারা নির্বাচন করতে পারবে, ওই জায়গাটায় কি আপনি হাত দিয়েছেন? যে আপনি কি পদ্ধতিতে কি প্রক্রিয়া টাকা রোজগার করেছেন আপনি নির্বাচনের সময়, সেটা কিন্তু সেটা আলোচনায় আসে নাই। মাসল কীভাবে ব্যবহার করা হবে এবং ম্যানিপুলেশন বন্ধ করার উপায়টা কী হবে, এগুলো কোনো কিছু কিন্তু আলোচনায় আসে নেই। অথচ আমরা বলছি যে আমরা সংস্কার নিয়ে আলোচনা করি, সংস্কারের কোনো কিছু নিয়ে আলোচনা খুব বেশি হয়নি। মানে মৌলিক এলিমেন্টারি আলোচনাগুলো যদি হতো তাহলে কিন্তু আমরা বলতাম